সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোর্শেদ শফিউল হাসান। স্যার, আপনাকে স্বাগত। সময় সংলাপে বলছি যে বাংলাদেশ আমরা সবাই কি করে বিষয়হীনতার মধ্যে আছে কিনা? বিষয়হীনতা কি বলবো, সবাই তো কোনো বিষয় নিয়ে আছি, সম্পত্তি অর্থ, এটা তো বিষয়। আচ্ছা, এটাও বিষয়, এটাই বিষয় না, বিষয় নিয়ে আছি। মানে বিষয় মুখ্যই জীবন তো এখন আমাদের। হ্যাঁ, বিষয় মুখ্যই তো এখন আমাদের জীবন। বিষয়ের বাইরে আমরা বৈষয়িক মুখ্য না, বিষয় থেকে বৈষয়িক, বিষয় থেকে বৈষয়িক। সেই বিষয়টা হচ্ছে যে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় আমরা থাকছি না। যেমন আমি যদি রাজনীতির কথাও বলি, রাজনীতির মধ্যে আমাদের কোনো বিষয় নেই। আমরা সামাজিক ভাবে কোন একটা বিষয়, মানে আমরা কোথায় যাব, কোন দিকে আমাদের লক্ষ্য গন্তব্য, কোথায় কোন বিষয়টাকে সামনে রেখে আগাবো, সেই অর্থে হয়তো ঠিক যে আমাদের কোনো ওই ভিশন হয়তো ওই অর্থে নাই, বা আমরা বলি ভিশনের কথা হয়তো সেই অর্থে নাই, সেই ব্যাপার। কিন্তু সেটা হলো হয়তো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যদি দেখেন, বা দেশের একটা জাতির যে ভিশন, সে অর্থ তো ঠিক। কিন্তু প্রতিটা মানুষের তো একটা লক্ষ্য তারা নির্ধারণ করে রেখেছে যে আমি এই করব, চাকরি করব, ব্যবসা করব, ব্যবসার পরে কি করব, ফ্ল্যাট কিনবো, ছেলে মেয়েদেরকে কোথায় পড়াবো, তাকে কোথায় পাঠাবো, এটা তার তো একটা লক্ষ্য আছে। তো প্রতিটা মানুষের আলাদা লক্ষ্য, এবং সেই লক্ষ্যগুলো, সেই লক্ষ্যে মানুষকে খুব বেশি বৈষয়িক এখন আগের চেয়ে বৈষয়িক হলে এখন বৈষয়িক হওয়াটাকে জাস্টিফাই করার সুযোগ বেড়েছে। তার কথা বলতে পারে যে এটা হলো বাজার অর্থনীতির যুগ, সুযোগ মানুষের বেড়েছে অনেকে, যে আগে যে সুযোগটা ছিল না, এখন সুযোগটা সম্প্রসারিত হয়েছে। আগে একজন মানুষ ভাবতো যে কোনো মতে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি করতে পারলে সে মনে করতো তার বিরাট জীবনের সার্থকতা। এখন সে বাড়ি ফ্ল্যাট যদি পায়, তার টাকা আছে, সে 3টা ফ্ল্যাটও কিনে রাখতে পারে, কোনটায় সে বাস করবে। তার কথা ছিল যে একটা বাড়ি করে যদি যেতে পারতাম, সেটাই। হ্যাঁ, কিন্তু এখন সে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, টাকা বসে আছে, আমি ফ্ল্যাট একটা কিনলাম, আরেকটা কিনলাম, এবং সে হয়তো কোনো ফ্ল্যাটেই থাকবে না। আচ্ছা, এরকম একটা ব্যাপার আছে। আগে মানুষ দেশেই থাকবে না। আগে হয়তো মানুষ ভাবতো যে সে একটা গাড়ি কেনা তার জীবনে একটা স্বপ্ন। এখন এক পরিবারে 3-4টা গাড়ি আছে, কোন গাড়ি বসে থাকে, কোন গাড়ি চলাচল করে, এবং এখন চিন্তা করছে কদিন পরে গাড়ি নিয়ে তো রাস্তায় বেরোনো যাবে না ট্রাফিক জ্যামের জন্য। সেটা ভাবছি না, তাই না? তো এই যে এই সুযোগ সম্প্রসারিত হয়েছে, এটা ঠিক সুযোগ হয়েছে। এবং বিষয় মুখীনতাটাকে একসময় অনেক মানুষ, বিভিন্ন পেশার মানুষ মনে করতো যে এটা ঠিক খুব গৌরব করার মতো ব্যাপার না। আমি যতদূর মনে পড়ে, সৈয়দ ইসলাম চৌধুরী স্যারের একটা স্মৃতিকথামূলক লেখায় পড়েছি যে 60-এর দশকেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ কেউ রকফেলার ফাউন্ডেশনের কিংবা ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে তারা হয়তো বাইরে যেত উচ্চতর ডিগ্রির জন্য। সেখানে তারা খুব কষ্টের সৃষ্টি একটা গাড়ি কিনতো, ছোটখাটো গাড়ি। সেই গাড়িটা তারা চলে আসার পরে জাহাজে আসতো, ঠিক এইভাবে তিনি লেখেননি হয়তো, জাহাজে করে সেটা গাড়িটা আসতো, এবং সেই গাড়িটা করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতেন না, গাড়িটা বাইরে রেখে তারা ক্যাম্পাসে আসতেন। কারণ শিক্ষকের সঙ্গে এই ব্যাপারটা মানায়, খুব বেশি লোক গাড়ি মানাতো না। এখন তো এইরকম বোধের কোনো কারণ নাই। হ্যাঁ, এখন বরং যিনি যার নাই তাকেই বরং ফুটপাতে এক ধার দিয়ে খুব সংকোচে অন্য যে ছাত্র গাড়ি চালিয়ে আছে তাকে জায়গা ছেড়ে দিতে হবে। তো এই পরিবর্তনটা ঘটেছে, এবং খুব অল্প সময়ে পরিবর্তন ঘটেছে। বা শিক্ষকরাও গাড়ির মডেল খুব দ্রুত চেঞ্জ করেন, সেই সময়টা যদি হয়তো এসেছে। আমি এটাকে কি ধরনের মানে উত্তরণ বা উন্নয়ন বলবেন, যে এই যে এটাকে উত্তরণ মানে কি, মানে কোন ভাবে দেখতে চান এই উত্তরণকে? আমি কিছুই বলবো না, এই কারণে বলবো না যে আসলে এটা তো আসলে আমাদের কোনো বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। হ্যাঁ, সারা পৃথিবীতে এই পরিবর্তনটা ঘটছে। ওই যে স্যার আপনি বলছিলেন যে বাজার অর্থনীতি বলে সবকিছু বাজার অর্থনীতি, বিশ্বায়নের যুগ, এইটা বলে যে কোনো কিছুকে সত্যায়িত করা, যে কোনো কিছু জাস্টিফাই করা যায়, যে কোনো যৌক্তিকতা দেওয়া যায়, ন্যায়সঙ্গত করা যায়। যে যারটা ন্যায়সঙ্গত সেও করতে পারছে, যারটা একেবারেও ন্যায়সঙ্গত না সেও এই অজুহাত দিয়ে করতে পারছে। দুর্নীতিকেও মানুষ ন্যায়সঙ্গত করছে। এই যে আমি কথা বলছি আপনার এখানে বাইরে, আগেও বলেছি, আগে হলে আমি যে কথা বলেছি মানুষ আমার সাথে কথার সঙ্গে আমার কাজের মিল খুঁজতো। অন্তত আমাকে যারা চেনে, আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা পরিচিত, আমার যারা সহকর্মী, প্রাক্তন সহকর্মী, তারা মেলার চেষ্টা করতো যে উনি যে কথাগুলো বলছেন আমার জীবনের সঙ্গে তার মিল আছে কিনা। কিন্তু এখন বোধহয় কেউ সেটা খুঁজবে না, কারণ সে মনে করছে যে আমিও করছি, সেও করছে, আর এখন কথার সঙ্গে কাজের মিল দেওয়া যায় না, সম্ভব না। আচ্ছা, হ্যাঁ, এখন সেটা সম্ভব না, বাস্তবতা এমন কঠিন হয়ে গেছে, এটা সম্ভব না। কথা শুধু কথাই, যে টিচারকে স্কুলে নীতি কথা বলতে হবে এবং সেটা অনুসরণ করতে হবে, নিজের আগে মেনে চলতে হবে। শিক্ষকের কাছে মানুষ এক ধরনের,
মূল্যবোধ আশা করতো, আচরণ আশা করতো, শিক্ষকের কাছে আচরণ করতো, এই ডাক্তারের কাছে এক ধরনের আচরণ আশা করতো। কিছু কিছু হয়তো পেশা ছিল যেখানে দুর্নীতি ছিল বা দুর্নীতির সুযোগ ছিল, কেউ অনেকে করতো, কিন্তু কিছু কিছু পেশা ছিল যেখানে মানুষ অন্যভাবে দেখতো, নৈতিকতার ব্যাপার ছিল বা অনেকটা প্রথার ব্যাপারও ছিল। যেমন আগেকার দিনে আমরা শুনেছি বা দেখেওছি কিছুটা যে একজন জেলা জজ কিংবা মুন্সেফ উনি কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেন না, বিএটির অনুষ্ঠানেও যেতেন না, বাজারে যেতেন না। যেতেন না কারণ তিনি মনে করেন অনেক সমাজে অনেক লোকের সঙ্গে মিশলে তার হয়তো হতে পারে তার পেশার উপরে তার প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। এখন তো তারা অনেক কিছুই করেন, পর মানববন্ধনে দাঁড়ান, সেমিনারেও মতামত দেন, রাজনৈতিক বক্তৃতা দেন পারেন, তা দেন অনেকে। তো এই কত নিয়ম তাকে অনুসরণ করতো মানুষ। তো এখন যে করতো সেটা কি ঠিক ছিল কিনা সেটাও বিচারের বিষয়, আর এখন যে করছে না সেটাও কি অন্যায় কিনা সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক হতে পারে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে লোকটি সে লোকটিও কিন্তু বলছে যে সামাজিক মূল্যবোধে অবক্ষয় ঘটেছে, নৈতিকতার অবক্ষয় ঘটেছে। যে বলছে তিনি হয়তো বেশি প্রশ্ন রাখছেন কে তাহলে কোথায় ঘটছে, আমি বলছি, অন্য একজন বলছে, তো কাজে আমি তো দেখছি না মানুষের বৈষয়িক উন্নতি ঘটছে, মানুষ বৈষয়িকভাবে উন্নতি হচ্ছে। এই যে আবার বৈষয়িকে ফিরে গেলাম স্যার, আপনি বৈষয়িকে চলে গেলেন, আমি ওই বৈষয়িক আলোচনাটা বলতে চাই যে ওই যে এখন আপনি যেটা বলছেন যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, অনেক বাস্তবতা, সেই বাস্তবতা থেকে এখন দ্বিতীয় জন্মভূমি, এই দ্বিতীয় জন্মভূমিটা কি এখন আবার একটা হাল আমলের নতুন ফ্যাশন? এই ফ্যাশনটা নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। দ্বিতীয় আবাসভূমি বা দ্বিতীয় আবাসভূমি, দ্বিতীয় আবাসভূমি, সেই আবাসভূমির জায়গায় কথা বলতে চাই যে এইটা আসলে মানে নতুন ফ্যাশন কিনা। স্যার আবাসভূমি জন্মভূমি নিয়ে কথা বলছিলাম। আবাসভূমি ওই ক্ষেত্রে যদি যিনি যাচ্ছেন যার জন্ম বাংলাদেশে তার দ্বিতীয় আবাসভূমি হবেন, এবং কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হয়তো দ্বিতীয় আবাসভূমিতে যাচ্ছেন কিন্তু তার সন্তানের জন্মটা নেওয়া হচ্ছেন সে আরেক দেশে নিয়ে, যাতে তার আবাস দ্বিতীয় আবাসটা সহজতর হয়। এইটি এক ধরনের ফ্যাশন ট্রেন্ড যাই বলি না, এটা কি বাস্তবতা না প্রয়োজনীয়তা? আপনি যে পরের যে কথাটি বললেন যে সন্তানের জন্ম যাতে ওখানে হয়, যাতে তার নাগরিকত্ব পেতে সুবিধা হয়, এটা অনেকদিন আগেই শুরু হয়েছে আমাদের দেশে, সবাই তো সুযোগটা পায় না, ইদানিং সেটা অনেকদিন আগে শুরু হয়েছে, এবং সেটা হলো আমেরিকায় বা কানাডায় অনেকে যেত। আর দ্বিতীয় আবাসভূমি ব্যাপারটা কিন্তু অনেক দেশের জন্য ঘটেছে, সেটা হলো আমাদের দেশের মানুষ মালয়েশিয়া দ্বিতীয় আবাসভূমি অনেকে এখন সে বেছে নিচ্ছে, এবং অস্ট্রেলিয়াতে যাচ্ছে, আগে থেকে অস্ট্রেলিয়া কিছু লোক যাচ্ছে, এমনকি অনেকে আছে যারা ভারতে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না যে সে ঠিক এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা নিরাপত্তা তারা যাচ্ছে না, তাই না, সংখ্যালঘু সম্প্রদায় অনেকে যাচ্ছে, যারা একটু বেশ অ্যাফ্লুয়েন্স হয়েছে লোক তারা অনেকে যাচ্ছে, তাদের অনেকেই খোঁজ নিতে জানবেন তাদের এখানে ফ্ল্যাট আছে। হ্যাঁ, অনেকের ওখানে তারা অনেকের যেমন কি রেশন কার্ডও তৈরি আছে শুনেছি, ভোটার লিস্টের নাম আছে এমন শোনা যায় অনেকের কথা, এবং সেখানে বেশ আমার দেশের বেশ কি বলা যায় যারা সমাজে উঁচু স্তরের মানুষের অনেকের কথা শোনা যায়। এটা তো এখন ভেরিফাই করা সম্ভব নয় আমাদের পক্ষে। আচ্ছা, এখন এটা হলো যে এই সব ব্যাপারেও তারা যারা আমি বললাম যৌক্তিকতা দেওয়া, ন্যায্যতা প্রতিষ্ঠা করা, যে তারা বলে যে এখানে সামাজিক নিরাপত্তা নাই। এই যখন পত্রিকায় দেখে যে এরকম টেলিভিশন দেখছে যেখানে গুম, খুন, ছিনতাই, শিশু নির্যাতন, নারী ধর্ষণ হচ্ছে, কিন্তু এই ব্যাপারটি কিন্তু ঘটছে, এবং এই ব্যাপারটি যারা বেশিরভাগ যারা ভিকটিম বা শিকার তারা কিন্তু আমাদের গ্রামাঞ্চলের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদের সুযোগ না, সুযোগ যেতে হয়তো জানি না, নিম্নবিত্ত, বিত্তহীন এবং মধ্যবিত্ত পরিবার, কিন্তু সুযোগটা নিচ্ছে এই অজুহাত দিয়ে যেখানে তো ভাই নিরাপত্তা নাই। হ্যাঁ, এখানে ছেলে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিত বোধ করি না। হ্যাঁ, কাজে তারা পাঠিয়ে দিচ্ছে, পাঠাচ্ছে কোথায়, এমনকি ভারতেও পাঠাচ্ছে। কিন্তু এখন হলো ভারতে তো অনেক ঘটনা ঘটছে, আমরা জানি ঘটছে, কিন্তু ওরা নিরাপত্তা বোধ করে, কারণ ওদের যে বাচ্চারা তারা কোথায় পড়ে, তারা সেখানে কনভেন্ট স্কুলে পড়ে, সেখানে তারা বন্দি জীবনযাপনই করে, তারা শহরে যায় না, তারা গ্রামে যায় না, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে না, বাবা মাঝে তাকে দেখে আসে, কখনো তাকে দেশে নিয়ে আসে, তারা নিরাপদ বোধ করছে, ক্যাডেট কলেজের মতো তারা নিরাপদ বোধ করছে। কিন্তু ওই যুক্তিটাই তারা ব্যবহার করছে, এবং এই সুযোগে বাচ্চারা দেখার নাম করে তারা যাচ্ছে, কিছু শপিং করছে, ফেরত আসছে। পয়সা করি মানুষের কাছে আছে, কাজে বাচ্চাকে পড়াবে, শুধু বিয়ের বাজার করতেও সেখানে যাচ্ছে, ঈদের বাজার করতেও দিল্লি যাচ্ছে, বোম্বে যাচ্ছে, কলকাতা যাচ্ছে, বা মালয়েশিয়া যাচ্ছে। তো টাকার বোধ একটা বিষয় আছে এখানে, কিছু লোকের কাছে কিছু সময়ের মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে গেছে তারা, তাদের এই অর্থের একটা স্বভাব ধর্ম হলো এই যে সে প্রদর্শন করতে যায় আমার আছে। আমি একটা কথা ক্লাসে একসময় বলতাম যে তুমি
আমি সুখী কেন, আমি সুখী এই জন্য সুখী না যে আমি সুখী বলে সুখী না, তুমি দুঃখী বলে আমি সুখী। কাজেই আমি যদি অন্য সবাই তো ঈদের বাজার করছে ঢাকায়, হয় সে নিউ মার্কেট, গাউসিয়ায় কিংবা বসুন্ধরায়, তা আমি অন্যদের চেয়ে মানে আমার অবস্থাটা ভালো, আমার যে অনেক অর্থবিত্ত এগিয়ে আছে, এটা আমি কিভাবে প্রমাণ করতে হলে আমাকে যেতে হবে সিঙ্গাপুরে, আমাকে তো মালয়েশিয়া। তো এখন এটা তো কাকে দোষ দিব? আমাদের দেশের একেবারে শীর্ষ পর্যায় থেকে নিচ পর্যন্ত সবাই এখন তাদের রেগুলার চেক আপের জন্য তারা কিন্তু বিদেশে যায়। তার মানে কি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা নাই? সে সরকারি দলের লোকই হোক, বিরোধী দলের লোকই হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, বুদ্ধিজীবী হোক, পুলিশ কর্মকর্তা হোক, যারাই সুযোগ পায় তারা চিকিৎসার জন্য বাইরে যায়। হ্যাঁ, কিন্তু আমরা তাহলে আমরা মেডিকেল কলেজগুলো রেখেছি কেন? এবং সেগুলো কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। সেটা তারাও তো চিকিৎসাটা পায় না। তো যে আপনি বলছেন যে আমরা যাচ্ছি কোথায়, ওটা হলো একটা সামগ্রিক দৃষ্টি। এই যে আমাদের সচ্ছলতাটা, এটা কি আসলে সচ্ছলতা? এখন আমি বাড়তি টাকা খরচ করতে পারছি, কিছু লোকের, এবং সেই কিছুটা পরিমাণ কিন্তু অনেক বেশি। আচ্ছা, একেবারে সে 22 পরিবার না, হ্যাঁ, এখন তো 22 লক্ষ পরিবার, হ্যাঁ, বা 22,000 পরিবার, তো অনেক বেশি। সেটাকে আপনি রাষ্ট্রের পুঁজি হিসেবে দেখছেন না? সেই ব্যাখ্যাই তো করা হচ্ছে পুঁজি, কিন্তু সেই পুঁজিতে পাচার হচ্ছে, এটাও সত্যি। আচ্ছা, সেটাও তো পাচার হচ্ছে, এটা তো সত্যি। আমি অর্থনীতির মানুষ না, আমি হয়তো খুব উদাহরণ দিয়ে বা এ দিয়ে ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি দেখছি যে মানুষ ওখানে চলে যাচ্ছে, ইনভেস্টার স্কিমের মধ্যে ওখানে পুঁজি বিনিয়োগ করে নাগরিকত্ব পাচ্ছে, আপনি জানেন অনেকে, কানাডাতে, মালয়েশিয়াতে। তো সে ইনভেস্টটা করছে কোথাকার টাকা? আমার দেশের ব্যবসা করে টাকাটা সে নিয়ে ওখানে ইনভেস্ট করছে, এবং সরকার সেটাকে সুযোগ দিচ্ছে। এমন যদি হতো যে উনি ওখানে গেলেন, ওখানে চাকরি করলেন, ওই টাকাটা তিনি দেশে পাঠাতে পারছেন না সবটা, সেই টাকা দিয়ে তিনি সেখানে শিল্প স্থাপন করছেন বা একটা দোকান দিচ্ছেন, তা কিন্তু না। সে ইনভেস্টার্স কোটাতেই সে ওখানে নাগরিকত্ব পাচ্ছে, ওখানে থাকার ব্যবস্থা তার হচ্ছে, সেটা হলো আমাদের এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সামাজিক নিরাপত্তার স্কিম হয়তো আছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী একটা আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সার্বিক প্রোগ্রাম হিসাবে আছে। এই প্রোগ্রামগুলো ছাড়াও কিন্তু সমাজে নিরাপদ বোধ করতে মানুষ একসময়, হ্যাঁ, এখন সেটা করে না মানুষ। হ্যাঁ, ওই তাদের যুক্তি আছে যে বাচ্চাকে স্কুলে গাড়ি পাঠিয়েও আমি নিরাপদ বোধ করি না। যে অভিভাবক বলছেন যে বাচ্চাকে ড্রাইভারের সঙ্গে গাড়িতে পাঠিয়ে আমি নিরাপদ বোধ করি না, কারণ পত্রিকায় দেখছেন না। কিন্তু আরেকজন অভিভাবককে আপনি জানেন যে তিনি অফিসে চাকরি করেন, তার স্ত্রী হয়তো চাকরি করে বা ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। আমি যখন অফিস থেকে বাসায় যাই, বা আপনিও দেখেছেন, দেখবেন যে ছোট বাচ্চা হয়তো সে ক্লাস 2 বা 3-তে পড়ে, সে বারবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাস চেষ্টা করছে, পারছে না, কারণ সেগুলো হলো বলছে ডাইরেক্ট বাস তুলবে না। তো ওই বাচ্চাটা তো উঠে কিন্তু যাবে, এবং যে তার রাতে পড়ে আর পরদিন স্কুলে আসতে হবে। তো তার প্রতি আমাদের কি দায়িত্ব? আমরা সেই দায়িত্ব পালন করতে পারিনি। এই জায়গাতে আসতে চাই যে আমাদের এই যে গুটি কয়েক, যদিও আপনি বলছেন আসলে যে গুটি কয়েক না, সেই সংখ্যাটাও অনেক বড়, যারা সচ্ছল। হ্যাঁ, জনসংখ্যা বেড়েছে। হ্যাঁ, জনসংখ্যা বেড়েছে। এই যে শিশুটি বা যে শিশুটি বা তার বাবা কিংবা তার মা এই যে বাসে গণপরিবহনে উঠতে পারছে না, তারা কি প্রান্তিক মানুষ আমাদের সমাজে এখন? স্যার, আমি বলছিলাম যে শিশুটি বা তার বাবা বা মা উঠতে পারলো না, বাস উঠতে পারছে না, বারবার চেষ্টা করার পর তারপর সে একসময় হয়তো পারলোই, তারপর আবার ফিরে আসবে। সেই বিষয়ে যাওয়ার আগে একটু বলতে চাই যে যারা এই যে চলে যাচ্ছেন, চলে যাওয়ার অজুহাত খুঁজছেন বিদেশে, দেশ ছেড়ে, হ্যাঁ, দেশ ছেড়ে চলে যাচ্ছেন বা পালিয়েও যাচ্ছেন, অনেকে বলে থাকেন, যেখানে যাচ্ছেন সেখানেও কি নিরাপত্তা আছে? ওখানে বিদেশি নাগরিক হিসেবে থাকে, তার সে তো ওখানে ওই যেটা পায় সেটাকেই সে যথেষ্ট মনে করছে সেখানে। হ্যাঁ, কিছু নিরাপত্তা তো সামাজিক নিরাপত্তা তো এখানে আছে, কিন্তু ওই দেশও তো ওইরকম আমরা দেখি না যে খুব বেশি নিরাপদ। ওখানেও তো দেশ ভেদে সেটা তফাৎ আছে। হ্যাঁ, সেটা তো আছেই। আর আমাদের দেশে যারা মোটামুটি একটু অবস্থাপন্ন তারাই তো ওখানে যায়। হ্যাঁ, তারা তো ওখানে মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করেই যায়, এবং তারা ওখানে যদি একটু খারাপ ভাবেও থাকে তারপর কিছু সুযোগ সুবিধা তারা পায়। হাসপাতালে গেলে হয়তো সে ব্যয়বহুল কিন্তু চিকিৎসাটা পাচ্ছে। হ্যাঁ, কোথাও কোথাও অতটা ব্যয়ও করতে হয় না, রাষ্ট্র বা সমাজের এই সুযোগ সুবিধাটা আছে। আমাদের এখানে তো আপনি সেই হাসপাতালের চিকিৎসাটা যে ঠিক মতো হবে, আপনার ভুল চিকিৎসা হবে না, এই গ্যারান্টি তো এখানে খুব কম। বিদেশেও হয়তো দু একটা হয়, এবং সেটা নিয়ে মামলাও হতে পারে, হ্যাঁ, ক্ষতিপূরণও পেতে পারে। আমাদের এখানে তো ভুল চিকিৎসা হওয়াটাই, আমি মানুষের সঙ্গে বলি যে ডাক্তার কাছে যেতে ভয় পাই। আমি মনে করি, আমার মনে হয় যে আসলে চিকিৎসার চেয়ে ভুল চিকিৎসাটা বেশি হয়। আমাদের দেশে হয় এরকম। তো আমাদের দেশে এত অজস্র মানুষ
বাইরে চিকিৎসা করতে যায়। যে উচ্চবিত্ত আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্তরাও ধার কর্য করে কিন্তু পাশের দেশে যাচ্ছে। কারণ যাচ্ছে এখানে যাকে ডাক্তার বলে দিয়েছে 2-3 বার টেস্টের পর তার ক্যান্সার, ওখানে যাওয়ার পর শুনছে না আপনাদের কোনো ক্যান্সার হয়নি। কিন্তু যেই ডাক্তার এখানে ক্যান্সার বলেছিল তাকে, বা তার একটা এমন একটা অসুখের কথা বলে তার একটা অপারেশন করতে হবে, এখনই করতে হবে, না একটা ভয়াবহ কিছু ঘটতে পারে, তাদের তো কোনো জবাবদিহি করতে নাই, এখানে করতে হয় না, কারোর কাছে করতে হয়। আমি জবাবদিহি শব্দটা নিয়ে আবার আসবো স্যার আপনার কাছে। তার আগেও যেটা বলছিলাম যে প্রান্তিক মানুষেরা, তাই তো প্রান্তিক মানুষ, আমরা প্রতিদিন আসা যাওয়ার পথে বাস স্ট্যান্ড গুলিতে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যাতে দাঁড়িয়ে থাকতে দেখি। তারা মধ্যবিত্ত আমাদের সমাজের মানুষ, তাদের গাড়ি নেই, আজকে নেই, কালকে হতে পারে। প্রান্তিক মানুষ যায় তারা ওই সুযোগ, ওইটার মধ্যে, ওই মধ্যেও নাই, ওই বৃত্তের মধ্যে তারা নাই, ওই বৃত্তের মধ্যেও তারা নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আমাদের দেশের উচ্চবিত্ত ছাড়া অনেকেই বিদেশে যাচ্ছে, টাকা রোজগার করার জন্য যাচ্ছে, এবং তারা অমানসিক পরিশ্রমে সেখানে কষ্ট করে থেকে তারা টাকা রোজগার করছে। সে টাকাটা কিন্তু তারা, আপনি যে বলছেন বিনিয়োগ, তা কিন্তু বাড়িতে পাঠাচ্ছে, দেশে পাঠাচ্ছে। সেটা বিনিয়োগ হচ্ছে হয়তো শিল্প কারখানায় বিনিয়োগ হওয়ার কোনো ব্যাপার না, জমি কিনছে, তার একতলা একটা টিনের ঘর ছিল, দোতলা উঠছে, সে একটা দামি রঙিন টেলিভিশন কিনছে, হ্যাঁ, খামার দিল, একটা মুরগির খামার দিল, বন্যাটা আর কি জমি কিনলো, জমি কিনলো, বা এরকম হচ্ছে, সেভাবে হচ্ছে। সে কিন্তু ফিরে আসতে হচ্ছে, সে ফিরে আসছে, অথবা সে কিছু করে আবার কদিন অপেক্ষা করে আবার আরেকটা দেশে সেই শ্রম বেচতে যাচ্ছে। তাদের যাওয়া, আর যে লোকটি মানে সমস্ত চাকরি বাকরি এখানে শেষ করে আমার দেশের সমস্ত কিছু দুধ মাখন খাওয়ার পরে তারপরে সে মনে করছে যে এখানে তো সামাজিক নিরাপত্তা না, আমার সন্তানদের কি হবে, আমি যা করেছি ছিলাম, ভবিষ্যৎ তো নাই, দেশের কোনো ভবিষ্যৎ নাই, সমাজেও নাই, হ্যাঁ হয়তো নাই। তারা যখন চলে যাচ্ছে, ছেলে মেয়েদের আগে পাঠাচ্ছে, এবং মাঝে মাঝে মাসে বছরে 2-3 বার এখানে যাচ্ছে, চিকিৎসা করে আসছে। এই জায়গাতে একরকম না তো, ওই ওদের যাওয়া এদের যাওয়া একরকম ব্যাপার না। মানে প্রসঙ্গ একটা চলে আসলো, তার আগে জবাবদিহিতা নিয়ে একটু কথা বলি। এই যে জবাবদিহি শব্দটা একটু আগে আপনি বললেন, তাহলে এই জবাবদিহিতার সংকটই আসলে এখন মানে কোথাও কোনো জবাবদিহিতা নেই। আপনি শিক্ষা ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, যেগুলি মৌলিক ক্ষেত্রে, সেখানে কোনো জবাবদিহিতার কোনো ব্যাপার নেই। আমরা জানি যে সরকার এখন পাঠ্য বই দিচ্ছে বিনামূল্যে, এটা আমরা খুব জানি, বিনামূল্যে দিচ্ছে এবং দিচ্ছে ঠিকই। কিন্তু এটা তো আমরা এটাও জানি অনেকে, যে অনেক স্কুলে বিনামূল্যে পাঠ্য বই দেওয়া হয় ঠিকই, কিন্তু সেই পাঠ্য বই নেওয়ার জন্য তাকে আবার অন্যভাবে, অন্য স্কিমে তাকে আবার টাকা দিতে হয়। আচ্ছা, তো সেটা তো জানে, সরকার জানে, সবাই জানে। অনেক স্কুলে আছে প্রকাশ্য দিতে হয়, নানা অন্য নামে দিতে হয়, কোচিং বাধ্যতামূলক কোচিং করতে হচ্ছে, টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে। সেটা আমরা বন্ধ করতে পারছি না। হাসপাতালে আপনি যান, হাসপাতালে গেলে আপনি ওষুধ পাবেন না, হ্যাঁ, এবং আপনাকে এমন একটা চিকিৎসা এমনভাবে পড়ে থাকতে হবে যাতে আপনাকে শেষ পর্যন্ত বাইরে সেই হাসপাতালে যে ডাক্তার আছেন তাকেই তার চেম্বারে যে আপনাকে দেখাতে হবে। তো এগুলো তো আমরা সবাই জানি। তো এইগুলো তো প্রতিকার হচ্ছে না। হাসপাতাল তৈরি হচ্ছে অনেক, নতুন নতুন স্কিমে অনেক হাসপাতাল তৈরি হচ্ছে, স্কুল তৈরি হচ্ছে, সবই তৈরি হচ্ছে, কিন্তু স্কুলের পাশে কোচিং সেন্টার তৈরি হচ্ছে, গড়ে উঠছে, টিচাররা সবাই কোচিং এ আছেন, ডাক্তাররা সবাই প্র্যাকটিসে আছেন। মাঝখানে তো উচ্চশিক্ষা পর্যন্ত এটা হয়ে গেছে, উচ্চশিক্ষা এখন হয়ে গেছে, এটা হ্যাঁ বৈকালিক শিক্ষা চালু হয়েছে। বললাম সবকিছুকেই এখন বলা হচ্ছে এটা হলো বাণিজ্যিকরণ, এখন এটা হলো বাজার অর্থনীতির যুগ, এটা হবেই এরকম। হ্যাঁ, বলা এটা একটা যুক্তি। বাজার অর্থনীতির যুগে তো মান খুঁজে কি মানে মান খোঁজাটা বোকা না, বাজারে তো মান আছে। আমি ভালো জিনিসটা আমি কিনবো, সেটা তো আমাকে জানতে হবে। তো এই যে সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে আপনার সেই স্বচ্ছতার ব্যাপার আছে, যে কিছু ওষুধকে সরকার নতুন ভাবে হোক বা আগেই এগুলো নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অনেকেরই কৌতূহল আছে যে কোন কোন ওষুধটা নিষিদ্ধ হচ্ছে, সে যে ওষুধ কিনবে। কিন্তু সরকারের দায়িত্ব ছিল প্রথম দিনই এই ওষুধগুলোর তালিকা পত্রিকায় বিজ্ঞাপন আকারে দেওয়া। কিন্তু আমাকে এর মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে বাসায় বাইরে যে কোন কোন ওষুধগুলো নিষিদ্ধ, আমরা কোন কোন ওষুধ খাবো না। হ্যাঁ, না পার কোন একটা বোধহয় নামে আরেকটা ওষুধ আছে, সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে। এখন সে না পাই খাবে না, এখন শুধু না পাই খায়, সে ডাক্তার কাছেও যায়, তার মাথা ব্যথা হলে জ্বর সে না পা যায় খায়, তো না পা কি নিষিদ্ধ? তো এই প্রশ্নগুলোর জবাবটা কে দিবে? তাহলে এইখানের কোনো ফাঁক আছে যে হয়তো মানে এই যে তালিকাটা দেওয়া হচ্ছে না, বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে না, এর পিছনে কায়েমি স্বার্থের ভূমিকা আছে। স্বার্থের কথা আমি আবার শিক্ষা একটু থাকতে চাই। আমি বিরতিতে থেকে এসে যে একটা শ্রেণীর কাছে, একটা গোষ্ঠীর কাছে বড়ভাবে মানে তাদের কাছে বিষয়টা মানে প্রচার হচ্ছে, বা তারা প্রচার করছেন যে মানসম্মত শিক্ষা মানে এখন ইংরেজি মাধ্যমের শিক্ষা। কারণ সমাজে এইটা প্রচলিত যে
কোথায় পড়ছে জানতে চাওয়ার পর যদি একটা সাধারণ বাংলা মাধ্যমের কথা বলে তাহলে ওটাকে খুব মানের ভাবে দেখা হয় না, ইংরেজি মাধ্যম বললে একটু তৃপ্তির ঢেকুর উঠে। এই যেটা বলছিলাম যে ইংরেজি মাধ্যমের শিক্ষাই মানসম্মত শিক্ষা, এরকম একটা প্রোপাগান্ডা যদি বলি আমি সমাজে চলছে না, কিছু প্রোপাগান্ডা কিছুটা বাস্তবতা। কারণ আমি যদি ঠিক করি যে আমার সন্তানকে আমি বিদেশেই পড়াবো আলটিমেটলি, তাহলে আমি তো চেষ্টা করবো তাকে শুরু থেকে তার ইংরেজি ভাষার গাঁথনিটাকে শক্ত করতে, ইংরেজি মাধ্যমে যদি পড়তে শেখে। হ্যাঁ, এটা তো সবাই কিন্তু ওইভাবে স্বপ্ন দেখছে। ইংরেজি শিক্ষার ইংরেজি মাধ্যম কিন্তু এক না, তাই না স্যার? ঠিক আছে, ইংরেজি মাধ্যমে শিক্ষা তো ইংরেজি মাধ্যম শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা সাহিত্য শিক্ষা বলছি না, ইংরেজি মাধ্যম শিক্ষাই বলছি। আচ্ছা, এখন যেটা হলো যে কদিন আগে ঢাকায় একটা সেমিনার হয়েছে যে উচ্চ স্তরে শিক্ষা উচ্চ স্তরে বাংলা পাঠ্যপুস্তক বাংলা মাধ্যম নিয়ে আর কি। আমার খুব ভালো লাগলো, সেমিনার হয়েছে এই জন্যই খবরটা পড়ে ভালো লাগলো। গত কয়েক বছরে এই বিষয়টা আলোচনার মধ্যেও ছিল না, একসময় খুব আলোচিত হতো। অন্তত ফেব্রুয়ারি মাস হলেই শিক্ষার উচ্চ স্তরে বাংলা ভাষা সকল স্তরে বাংলা ভাষা প্রচলন, প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের দরকার, পরিভাষার দরকার, পরিভাষা আছে ছিল। এখন সেটা আর হয় না, সব মেনে নিয়েছে যে ওই 21 ফেব্রুয়ারি ঠিক আছে, কিন্তু শিক্ষা চলবে অন্য ধারায়, এটা মেনে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন সেটা হলো যে আপনার আমরা এখন বাজার হলে চাহিদা যা থাকবে তাই আমার সাপ্লাই হবে। এখন মানুষের চাহিদা, অভিভাবকদের চাহিদা যে তারা ইংরেজি মাধ্যমে পড়াবে, যাদের সামর্থ্য তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, দামি স্কুলে পড়াচ্ছে, যাদের নাই তারা কম দামি ইংরেজি মিডিয়ামে ইংলিশ পড়াচ্ছে, আর যাদের তাও না তার জন্য সরকার ইংলিশ ভার্সন ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এটা আমি এখানে আলোচনার সময় কয়েকবার বলে গেছি, এবং সম্ভবত এই সময়ে সংলাপেই আমার আলোচনা শুনেই খুব সম্ভব আমাকে একজন, আমি এলাকার নাম বললাম, ঢাকা শহরের এক ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল আমাকে বলেছেন যে স্যার আপনি তো বললেন আপনার আলোচনা আমি শুনি, কিন্তু আপনি যে মনে করেন তা কিন্তু ঠিক না। আমরা ইংলিশ ভার্সন হলে আমাদের স্কুল, আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং আমরা সচেতন করার চেষ্টা করি, আমরা ওই দিবস পালন করি। আপনি যদি একটু আমাদের স্কুল দেখে যান একটু। তা আমি নিজেই অনেকবার বলার পর নিজে একদিন সেই স্কুল গেলাম এবং সেই স্কুলটা দেখলাম যে মোটামুটি ক্লাসরুমে তাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, খুব ভালো অবস্থা। এবং তাই আমি শনিবার দিন গিয়েছিলাম, সেদিন তাদেরকে চিত্রাঙ্কন শেখানো হয়, বাচ্চাদেরকে গান শেখানো হয়। এটা হলো বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রক্ষা। এবং এইভাবে অনেক ইংলিশ আমাদের অনেক মানে যেগুলো যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানেও তারা ওই ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে করে, মানে 21 ফেব্রুয়ারিকে। তারপরে মাঝে মাঝে তারা হয়তো কোনো একটা রবীন্দ্রনাথের কোনো নৃত্যনাট্য একটা করে, অনেক আয়োজন করে, বছরে একবার একটা হয়তো করা হয়, এরকম আমি জানি। তারপরে এরকম কিছু কিছু বেঙ্গলের নিউ ইয়ার্স ডে পালন করে, বলেছি আমি আগে। তো এটা করছে তারা। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম বাজার চাহিদা, কারণ ওরা তো এখানে পড়বে না, যে ও লেভেল এ লেভেলের হয়তো কেউ বাধ্য হয়ে থেকে যাবে, পারবে না বলে, কিন্তু তাদের লক্ষ্যটা হলো এখানে চলে যাওয়া। তো সেটা তো হচ্ছে, সেটা তো ব্যাপকভাবে হচ্ছে। এবং সেটা যদি হয় তো আমি বলতে তো পারি না যে আপনি বলবেন যে না আপনি করছেন আমি করব না, বা আমি করতে না চাইলে আমার স্ত্রী বলবে যে না ওরা করছে না। কিন্তু ওইখানে যে মানে আমাদের যেটা অভিজ্ঞতা, আপনার আরো বেশি অভিজ্ঞতা, যে যারা ওখানে যে প্রতিষ্ঠিত হয়েছে তারা তো সব বাংলা মাধ্যম থেকে এতদিন পর্যন্ত বাস্তবতা এটা ছিল, কারণ তারা প্রতিভাবান ছিল, তারা স্কলারশিপ নিয়ে গেছে, অনেকে কেউ কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে গেছে, কেউ অন্যভাবে নিয়ে গেছে, কেউ ভালো রেজাল্ট করে নিয়ে গেছে। অনেকে তারা এখানে হয়তো গবেষণা করার চেষ্টা করেছে, সুযোগ পায়নি, নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে, তারাও এখানে যে করছে, গবেষণা করেছে। এবং দেখবেন তাদের গবেষণার মধ্যেও দেখবেন যে দেশপ্রেম একটা ব্যাপার আছে, আমাদের দেশের জন্য যেটা প্রয়োজনীয় এমন গবেষণা অনেকে করে যেটা আমাদের জন্য মানে সুফলদায়ক হবে। এবং তারা মাঝে মাঝে দেশে আসে, তাদের সেই উদ্ভাবিত গবেষণা ফলাফলকে দেশে এখনো কোনো কাজে লাগাবার কোনো সুযোগ আছে কিনা, তারা এখানে আসে, বারবার না জায়গায় যায়, ধর্ণা দেয়, ধাক্কা খেয়ে হয়তো আবার ফেরত যায়। অনেকে এসে ফেরত গেছে, অনেকে রয়ে গেছে এবং বাইরে যাওয়া পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট দেখিয়েছে, তারা অনেক দেশ শিক্ষক, তারা অনেকে আবার কেউ কেউ দেশেও ফেরত এসছে। কিন্তু এই যে ব্যাপক আমরা যাদের কথা বলছি তারা কিন্তু লেখাপড়াটা ব্যাপার না, তার বাইরে যাওয়ার জন্যই তারা অন্যটা করছে। মানে মুক্তবাজার অর্থনীতিতে আমাদের সমাজ রাষ্ট্র প্রবেশ করার পর থেকে যে আমাদের বৈষয়িক হওয়ার যে চেষ্টা, সেখানে এক ধরনের মানে চাঞ্চল্য এখনো আছে, আমরা স্থির হতে পারছি না। হ্যাঁ, সেটা হচ্ছে, বুঝেও করছি না বুঝেও করছি। আমার খুব একটা অভিজ্ঞতা আছে, আমাদের মানে আমি এক জায়গায় ছিলাম, এক শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, এখন সেটা বিশ্ববিদ্যালয়, তখন কলেজ ছিল। তা আমি দেখলাম যে ওখানে একটা বিভাগের প্রধানকে তার
বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। জি স্যার। তো এক ছাত্র সে বক্তৃতা করে দাঁড়িয়ে, তখন সদ্য মাত্র এই যে বিশ্বায়ন কথা চালু হয়েছে, হ্যাঁ, সে বেশ কান্নাকাটি করা শুরু করলো যে বিশ্বায়নের যুগে আপা আপনি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছেন। বিশ্বায়ন শব্দ সে ব্যবহার করতে চায় কোথাও। তো পরে তাকে ডেকে আমি বললাম তুমি তো মেলাতে পারলে না, তুমি বলতে পারতে বিশ্বায়নের ফলে মানুষ দূরে মানুষ কাছে আসছে, কাছে মানুষ দূরে, আপনি দূরে চলে যাচ্ছেন। এটা তুমি বিশ্বায়নের যুগে আপনি আমাদেরকে চলে যাচ্ছেন, মানে বিশ্বায়ন শব্দটা সে তখন শুনতে শুরু করেছে। হ্যাঁ, বিশ্বায়ন, তারপরে শব্দটা পরে কেউ কেউ বললো বিশ্বায়ন শব্দটা সঠিক না, এটা হবে গ্লোবালাইজেশনের বাংলা হবে গোলকায়ন। গোলকায়ন। তো এগুলো তো একটা ভাবার্থক ব্যাপার, দার্শনিক ব্যাপার, কিন্তু বাজা অর্থনীতি ব্যাপারটা মানুষকে ভালো বুঝে গেছে। হ্যাঁ, যে যার চাহিদা নাই তা আমি পড়বো না, যার বাজার চাহিদা নাই সেটা আমি শিখবো না। বাজার এখন মানে সাধারণ মানুষ, মানে প্রত্যেক জনগোষ্ঠীর কাছে খুব প্রিয়। সেখানে শিক্ষাটা পণ্য, স্বাস্থ্যটা পণ্য, সবই পণ্য, সবকিছুটা সুপার শপে ঢুকে গিয়েছে, ঢুকে গেছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।